মুখোমুখি এবার দুই জলি। তারা না হয় তাদের যুক্তিতর্ক নিয়ে থাকবে, কিন্তু জাস্টিস সুন্দরলাল ত্রিপাঠীর এবার কি হবে? সে তো এক জলিকেই সামলাতে পারে না, এখন আবার কিনা দুইটা জলি। আগের বার সে হার্ট অ্যাটাকগুলো থেকে বেঁচে ফিরেছে, এবার কি বাঁচতে পারবে? যাই হোক, পুরো গল্প যে আপনাকে সুন্দরলালের চেয়েও বেশি ভাবাবে এইটা নিশ্চিত। তাহলে বেশি কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় 2011 সালের রাজস্থানের পারসুর গ্রাম দিয়ে। রাজারাম সোলাঙ্কির জমি নিয়ে রেজিস্ট্রার অফিসে বেশ কয়েকদিন ধরে কেস চলছে। রাজারাম ভারদাজ নামে একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা রাজারাম ঠিক সময়ে সুদ আসল সহ বুঝিয়ে দিতে পারেনি। এবারের হিয়ারিং এ সেই একই কথা বলে রাজারাম, জানায় এবারও টাকা ম্যানেজ হয়নি। তখন ভারদাজ বলে 1 বছর হয়ে গিয়েছে, চুক্তিতে লেখা ছিল যদি টাকা সঠিক সময়ে সুদ এবং আসল সহ বুঝিয়ে দিতে না পারে তাহলে ফসল সহ জমি আমার হবে। ডকুমেন্টও দেখায়। সেই সময় রাজারামের পুত্রবধূ বলে ওঠে এই ডকুমেন্টগুলো ফেক। সেই সময় প্যারালালে অন্য এক সিন দেখানো হয়। এক ইনভেস্টর রাজারামকে বলে আপনার জমির উপর কোম্পানি দেব, আপনি যদি জমি বিক্রি করেন অনেক টাকা পাবেন। কিন্তু রাজারাম জমি বিক্রি করতে চায় না, কারণ সে একজন কৃষক। কৃষকের কাছে তার জমি সবকিছু, সেইটা টাকার চেয়েও বেশি দামি। কিন্তু রাজারাম সোলাঙ্কি এবার আর তার জমি ধরে রাখতে পারে না। সঠিক সময়ে টাকা সুদ সহ দিতে না পারায় এবং জমি দিয়ে দেওয়ার চুক্তি অনুযায়ী রাজারামের জমিগুলো ভারদাজ পেয়ে যায়। রাজারাম তখন রেজিস্ট্রারকে বলে কৃষকের কষ্টের জমি এভাবে ছিনিয়ে নেবেন না, আমি বয়স্ক লোক, আমার কাছে এই জমি সবকিছু, সেটা ছিনিয়ে নেবেন না। আমার ছেলে দেশের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, তাই আমাকে আমার জমি ফিরিয়ে দেন। রেজিস্ট্রার তখন বলে এখানে না চিৎকার করে কোর্টে গিয়ে চিল্লান। জমি খুইয়ে রাজারাম বাড়ির দিকে ফিরলে দেখে তার জমির উপর যে কোম্পানি তৈরি হবে সেটার সাইনবোর্ড লাগানো আছে। বাড়ি এসে মৃত ছেলের ছবি দেখে রাজারাম কৃষকদের নিয়ে কষ্টের একটা চিঠি লেখে। তারপর কলসি গলায় বেঁধে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। চিঠিটা দেখে রাজারামের স্ত্রী বেশ কষ্ট পায়। এর মধ্যেই কেটে যায় বেশ কয়েক বছর। দিল্লির কোর্টরুমে অ্যাডভোকেট জাভেদ তার ক্লায়েন্টের কেস উপস্থাপন করে। জাভেদ বলে আমার ক্লায়েন্টের বয়স 80। শশীবালা তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বিয়ে করে, কিন্তু বিয়ের পর জানতে পারে শশীবালা মেয়ে নয়, একজন ছেলে। এই ফ্রড শশী টাকার জন্য বিয়ে করে। শশীবালা তখন আদালতের সামনে বলে এ সব মিথ্যা, আমি একজন মেয়ে এবং ওনার স্ত্রী। জাজ উকিল নিয়ে আসতে বলে। সেই সময় শশীবালার উকিল হিসেবে জানালা দিয়ে হাজির হয় জগদীশ্বর জলি মিশ্রা ওরফে জলি 2। সে জানালা দিয়ে আসে কারণ ক্যান্টিনে তার টাকা বাকি আছে, এজন্য সামনে দিয়ে সে আসতে পারেনি। এই জলি 2 তার অ্যাসিস্ট্যান্টকেও ভেতরে ঢোকায়। তারপর জজের সামনে উপস্থাপন করে এই 80 বছর বয়সী লোক বিয়ের আগে 6 বার শশীবালার সাথে ডেট করেছে। তখন কি জানেনি এটা মেয়ে নাকি ছেলে? তখনও জাভেদ বারবার বলে ও ছেলে, কিন্তু অন্যদিকে জলি 2 বলে ও অবশ্যই মেয়ে। এভাবে দুজন বাগদ্বন্দ্বে লিপ্ত হলে জজ জানায় শশীবালা ছেলে নাকি মেয়ে সেটা মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হবে, তাই টেস্ট না হওয়া পর্যন্ত বেল পাবে না, জেলখানায় রাখা হবে। এইটাতে আবার আপত্তি করে জলি 2। সে বলে শশীবালাকে কোন জেলখানায় রাখবেন, ছেলেদের জেলখানায় নাকি মেয়েদের? পুরুষ জেলে রাখলেও সমস্যা, মহিলা জেলে রাখলেও সমস্যা, তার চেয়ে ভালো হয় তাকে বেল দিয়ে দেন। মেডিকেল টেস্টের রেজাল্ট আসলে না হয় কোন জেলখানায় রাখবেন সেটা ঠিক করবেন। নিরুপায় হয়ে জজ জলি 2 এর সিদ্ধান্তেই বহাল হয়। বেল পেয়ে শশীবালা হয়ে ওঠে শশী। জলি 2 এর পেমেন্ট ক্লিয়ার করে যেতে থাকলে জগদীশ জলি ত্যাগী ওরফে জলি 1 শশীকে বলে আপনার তো হিয়ারিং আছে, চলেন। শশী জানায় অলরেডি আমার বেল হয়ে গিয়েছে। জলি 1 জিজ্ঞেস করে কে করলো? শশী জানায় জলি 1 তখন বুঝতে পারে কার কথা বলছে, তাই এবার জলি 1 তার পেমেন্ট চায়। শশী বলে সব পেমেন্ট তো ক্লিয়ার। জলি 1 এর পর জলি 2 এর চেম্বারের সামনে এসে দরজা খুলতে বলে। সব সময় সে তার ক্লায়েন্ট চুরি করে, তাই আজকে তাকে উচিত শিক্ষা দেবে। কিন্তু জলি 2 দরজাই খোলে না। জলি 1 দরজা ভাঙতে চাইলেও দরজা খোলে না। তখন বার অ্যাসোসিয়েশনের সবাই আসে। চেয়ারম্যান যখন বলে দরজা না খুলে লাইসেন্স বাতিল করে দেব, তখন সে দরজা খুলে বাইরে আসে। চেয়ারম্যান তখন জলি 2 কে জলি 1 এর পাওনা টাকা হিসেবে ক্লায়েন্টের থেকে পাওয়া অর্ধেক টাকার ভাগ দিতে বলে। এতেও জলি 2 ঠিক মতো দিতে চায় না, কিন্তু পরে আবার ঠিকই দেয়। টাকা নিয়ে দফা রফা হলে সবাই চলে যায়, কিন্তু তখনও জলি 1 এবং জলি 2 এর মধ্যে গন্ডগোল শেষ হয় না। সেদিন দিল্লিতে কৃষকদের আন্দোলনে দেখা যায়, সেই আন্দোলনে জলি 1 তথা জগদীশ লক্ষ্মী নামে একজনকে জিজ্ঞেস করে তাহলে আন্দোলন ভালোই চলছে? লক্ষ্মী জানায় রাজস্থানের কয়েকজন কৃষক তাদের জমি নিয়ে দ্বন্দ্বে আছে, তাদের হয়ে তুমি কেস পিটিশন করবে নাকি? জগদীশ প্রথমে রাজি হয় না, পরে জিজ্ঞেস করে কতজন কৃষক?
লক্ষ্মী জানায় 40 জন। জগদীশ 40 জনকেই কোর্টে আসতে বলে, তারা যেন শুধু জলের কাছে আসে সেইটাও জানায়। পরের দিন 40 জন কৃষক কোর্ট চত্বরে হাজির হয়। তখন জগদীশ্বর তথা জলিটু কোর্টে আসলে একসাথে এত মানুষ দেখে লোভ সামলাতে পারে না, তাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন এসেছেন। তারা জানায়, আমরা জমি নিয়ে ঝামেলায় পড়েছি, লক্ষ্মী কেস পিটিশন করতে এখানে পাঠিয়েছে। এটা শুনে জলিটু জিজ্ঞেস করে, আপনারা কতজন? কৃষক জানায় 40 জন। এটা শুনে জলিটু বলে, আপনারা একজন পিটিশন না করে 40 জনই পিটিশন করেন, তাহলে কেসটা আরো স্ট্রং হবে। কৃষকদের এসব বলে জলিটু অ্যাসিস্ট্যান্টকে ফোন করে 40টা 100 টাকার স্ট্যাম্প পেপার এবং চা নাস্তার ব্যবস্থা করতে বলে। অ্যাসিস্ট্যান্ট 40টা স্ট্যাম্প নেওয়ার ব্যাপারে অবাকই হয়। এর মধ্যে জলিটু 40 কৃষকের পিটিশন রেডি করে বলে, আপনাদের কাছে তো বেশি টাকা নেই, তাই জনপ্রতি 500 করে দিলেই হবে। কৃষক বলে ওঠে, কিসের টাকা? আমাদের বলা হয়েছে ফ্রিতে কাজ করা হবে। জলিটু এটা শুনে মাথায় হাত দিয়ে বলে, স্ট্যাম্প কিনতে 100 টাকা গিয়েছে, আবার চা নাস্তাও করিয়েছি, জনপ্রতি 200 দিলেই হবে। তখনও কৃষকরা বলে, আমাদের কাছে 1 টাকাও নেই। একজন আবার 3 টাকা দিয়ে বলে, ফ্রিতে কাজ করাবো না। তখন কেউ কেউ শাক সবজিও দেয় জলিটুকে। অন্যদিকে জলি 1 খুশিতে লাফায়, সে ইচ্ছে করেই এসব করেছে। তাই তো জলিটু এর কাছে এসে বলে, আর করবি ক্লায়েন্ট চুরি, দেখ কেমন লাগে। জলিটু তখন রেগে একটা গাজর ছুঁড়ে মারে। সেই গাজর নিয়ে আবার বাইরে আসে জলি 1। বাইরে আসলে জলি 1 এর অ্যাসিস্ট্যান্ট জানায়, সন্ধ্যা ম্যাম একটা ক্লায়েন্ট পাঠিয়েছে, জগদীশ জলি ত্যাগের ওয়াইফ। জলি 1 ক্লায়েন্টের কাছে গেলে দেখা যায় রাজারামের স্ত্রীকে। জলি 1 বুঝতে পারে এটাও জমি জমার কেস, তাই বলে, আপনি যে জলিকে খুঁজছেন সেটা আমি নই। 24 নম্বরে যান, জলিকে পেয়ে যাবেন, আমি হচ্ছে 8 নাম্বার। রাজারামের ওয়াইফ তখন জলি 2 এর কাছে আসলে জলি 2 বলে, সন্ধ্যা হচ্ছে জগদীশ জলি ত্যাগের স্ত্রী, আমি হচ্ছি জগদীশ্বর জলি মিশ্রা, তাই আপনি ভুল জায়গায় এসেছেন, ওই জলির কাছে যান, যার কেবিন নাম্বার 8। সেদিন জলি 2 বাড়ি আসলে দেখে তার ওয়াইফ পুষ্পা তারই বুটিক্সের কাপড় পরে বসে আছে, যেটা একদম ভালো লাগে না তার। কিন্তু বউকে সে কিছু বলতেও পারে না, আরো নিজে এসে রুটি বানানো শুরু করে। এই হচ্ছে একটা লয়ারের জীবন। অন্যদিকে জলি 1 জগদীশ বাড়ি আসলে তার ওয়াইফ সন্ধ্যা, যাকে জগদীশ আবার আদর করে সান্ধু ডাকে, সে বলে, একটা বয়স্ক লোক তোমার কাছে কেস নিয়ে গিয়েছিল, তার কি করলে? জগদীশ জানায়, দেখা তো হয়েছিল, তারপর আর কোথাও খুঁজে পায়নি। সেই সময় বৃষ্টি আসলে জগদীশ কাপড় তুলতে বাইরে যায়। তখন তাদের বাড়ির সামনে রাজারামের স্ত্রী জানকীকে দেখে চমকে ওঠে। পরে বুঝতে পারে এইটা জগদীশ্বরেরই কাজ। সান্ধু জানকীকে ভেতরে নিয়ে আসে। তারপর জগদীশকে বলে, তুমি তাহলে ওনার কেসটা দেখোইনি? এর আগেও লক্ষ্মী ম্যাডাম 40 জন কৃষক পাঠিয়েছিল, সেটাও তুমি দেখোনি। যদি ওনার কেস ফাইলটা একটু খুলতে তাহলে বুঝতে পারতে ওনার সমস্যাটা কি। জগদীশ বলে, কেস ফাইল নিলেই তো কেস নিয়ে নিতাম, কিন্তু আমাদের বাচ্চাদের কথাও তো ভাবতে হবে, আর কত কম টাকায় কেস লড়বো বলো? তুমি তো লক্ষ্মী ম্যামের সাথে এনজিও নিয়ে পড়ে আছো। সান্ধু এবার বলে, টাকায় সব কিছু নয়। তারপর বাচ্চাকে দেখায়। বাচ্চা তখন জানকীর ছাগল নিয়ে খেলা করছিল। পরে জাস্টিস সুন্দরলালকে দেখানো হয়। সুন্দরলাল কোর্ট চত্বরে জলি 1কে দেখে কথা বলা শুরু করে। তাদের পূর্ব অভিজ্ঞতা একসাথে জম্পেশ। সুন্দর টেন্ডার নিয়ে কথা বললে জলি 1 জানায়, আজকাল বেশ ফ্রড ধরা পড়ছে, এগুলোর মধ্যে বয়স্ক লোকও আছে, আমি কিন্তু তাদেরকে জেলে পাঠিয়েছি। ইনডিরেক্টলি সুন্দরলালকে নিয়ে কথাগুলো বলে, তাই সুন্দরও রেগে যায় জলি 1 এর ওপর। পরের দিন সুন্দরলালের কোর্টে জানকী রাজারাম সোলাঙ্কি বনাম ইম্পেরিয়াল গ্রুপের কেস পিটিশন করে জলি 1। সুন্দরলাল তখন জিজ্ঞেস করে, এইটা তো রাজস্থানের কেস, দিল্লিতে কেন? জলি 1 জানায়, ইম্পেরিয়াল গ্রুপ দিল্লির রেজিস্ট্রেশনধারী, তাই। সুন্দরলালের পর ইম্পেরিয়াল গ্রুপের উকিলকে হাজির করতে বললে জলি 2 হাজির হয়। এরপরে শুরু হয় জলি 1 এবং জলি 2 এর মধ্যে কথা কাটাকাটি। তাদের দুজনের এরকম চিল্লা পাল্লা দেখে সুন্দরলাল বলে, এক জলিকে নিতে পারি না, এখন কিনে আবার 2 জলি, এই আমি কই আসলাম? এইটা বলে সেদিনের কোর্ট মুলতুবি ঘোষণা করে। এই পর্যায়ে হরিভাই খৈতানকে দেখানো হয়। সে হচ্ছে ইম্পেরিয়াল গ্রুপের চেয়ারম্যান। সে একটা জায়গায় স্পিচ দিতে এসে সেখানে শুধু বিজনেসম্যান নিয়েই লেকচার ছাড়ে। এর মধ্যে হরিভাইয়ের চোখ গিয়ে পড়ে তার সেক্রেটারি শ্রীবাস্তবের ওপর। শ্রীবাস্তব হরিকেই জানায়, রাজারামের স্ত্রী জানকী জমি নিয়ে কেস ফাইল করেছে। হরিভাই এটা শুনে বলে, জমি নিয়ে কোনো ঝামেলা করা যাবে না, আমাদের লয়ার বিক্রমকে ডাকো। শ্রীবাস্তব জানায়, বিক্রম লন্ডনে, তবে আমি এক লোকাল লয়ার হায়ার করেছি। হরিভাই তবুও বিক্রমকে দ্রুত নিয়ে আসতে বলে। পরের দিন কোর্ট শুরুর আগে সুন্দরলাল 2 জলির সাথে বসে প্রথমে তার শারীরিক রিপোর্ট দেখায়। তারপর জলি 1কে উদ্দেশ্য করে বলে, আগেরবার হিট অ্যান্ড রান কেস নিয়ে এত প্রেশার দিয়েছিলে যে হার্ট অ্যাটাক হয়েছিল,
কোনো মতে আমার ওয়াইফের জন্য বেঁচে যায়। এরপর জলি টুকে বলে, তুমিও যে প্রেশার দিয়েছিলে সে প্রেশারে আমার ওয়াইফ হার্ট অ্যাটাক করেছিল এবং মারাও গিয়েছে, তাই এমনটা আর চাই না। জলি টু তখন বলে, এবার আর হবে না, কারণ আজকেই কেস ক্লোজ হবে। তারপরও দুজনকে কোর্টের নিয়ম কানুন দেখায় সুন্দরলাল। এরপর কোর্ট শুরু হলে জলি টু উপস্থাপন করে মৃত রাজারাম ভারদাজের কাছে 3.5 বিঘা জমি বন্ধক রেখে 75 লাখ টাকা নিয়েছিল। সময় মতো সেই টাকা পরিশোধ করতে না পারলে রেজিস্ট্রার ভারদাজের নামে জমিগুলো দিয়ে দেয়। সেই জমি ভারদাজের থেকে ইম্পেরিয়াল গ্রুপ কিনে নেয়। এখানে আবার কেস পিটিশন করার কি আছে? তখন জলি ওয়ান বলে, ওইসব ডকুমেন্টগুলো মিথ্যা ছিল। ভারদাজ হচ্ছে ইম্পেরিয়াল গ্রুপের এজেন্ট। এরকম মিথ্যা ডকুমেন্ট দেখিয়ে জমি হাতিয়ে নিয়ে নিজের করে নিয়ে ইম্পেরিয়াল গ্রুপকে দিয়েছে। সে একজন ফ্রড। জলি টু এই পর্যায়ে বলে, একই গ্রামের 4260 জনের থেকে ভারদাজ জমি নিয়েছে, কই তারা তো কোনো কেস করলো না। তারপর জানকীকে দেখিয়ে দিয়ে বলে, উনি আসলে টাকার জন্য এই কেস করেছে, সাথে আছে এনজিও। জলি টু এর থেকে এসব শুনে সব ডকুমেন্ট দেখে সুন্দরলাল, দেখে জানায় 4260 জন তো ঠিকই জমি বিক্রি করেছে, কোনো ঝামেলা নেই, কেসও করেনি, তাই এই পিটিশন ক্যান্সেল করা হলো। জলি ওয়ান কিছু বলতে চাইলে সেটাও বলতে দেয় না সুন্দরলাল, দেখায় কোর্টের রুল। জলি ওয়ান কোর্টের রুল না মেনে জলি টু এর সাথে ক্যাচাল শুরু করে দেয়। এতে সুন্দরলাল বিরক্ত হয়ে কোর্ট মুলতবি ঘোষণা না করেই চলে যায় কোর্ট ছেড়ে। সেদিন রাতে জগদীশ্বর তার আজকের পেমেন্ট 25,000 নিতে হরিভাইয়ের কাছে আসে। এসে দেখে বাড়ি হোটেলের চেয়েও বড়। শ্রীবাস্তব আবার জানায় পেমেন্ট পরে হবে। সেই সময় হরিভাইকে দেখে জগদীশ্বর শ্রীবাস্তবকে বলে, একটু কথা বলিয়ে দেবে? শ্রীবাস্তব জানায়, আমার হরিভাইয়ের সাথে কথা বলতে 1 বছর লেগেছে, আমার নাম 2 বছরে মনে করেছে। সেই সময় হরিভাই জগদীশ্বরকে নাম ধরে ডাক দিয়ে কাছে ডাকে। এতে শ্রীবাস্তব অবাক হয়ে যায়। হরিভাই জগদীশ্বরকে তখন সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, আজ কোর্টে সে আমাদের হয়ে সুনাম বয়ে নিয়ে এসেছে। এতে সবাই বাহবা দেয়। জগদীশ্বর তখন হরিভাইকে আড়ালে ডেকে বলে, যদি আজকের পেমেন্টটা দিতেন। হরিভাই জিজ্ঞেস করে, কত? জগদীশ্বর বলে, 50,000। হরিভাই তার লোককে নিয়ে আসতে বলে। তারপর জানায়, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। জগদীশ্বর তখন জিজ্ঞেস করে, বেতন কত দেবেন? হরিভাই জানায়, 50,000, তাও পার ডে। এত টাকা বেতন শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় জগদীশ্বর, আর কাজ করতে রাজিও হয়ে যায়। জগদীশ্বর বাড়ি আসলে দেখে তার বাড়ির সামনে জানকী বসে। পুষ্পা তখন জানকীকে বলে, আমি টাকা দিচ্ছি, আপনি আপনার গ্রামে চলে যান, আপনার ফ্যামিলি মেম্বার তো আপনার জন্য অপেক্ষা করছে। জানকী জানায়, আমার ফ্যামিলিতে কেউ বেঁচে নেই। তখন দেখানো হয় ফ্ল্যাশব্যাক। হরিভাই আশায় চারিদিকে উৎসুক জনতার ঢল নামে। সেই ঢলে পারসুল গ্রামের একজন রাজারামের মৃত্যু নিয়ে হরিভাইয়ের বিপরীতে আন্দোলনে নামলে হরিভাই রাজস্থানের প্রশাসনের সাথে মিটিংয়ে বসে। তারপর জিজ্ঞেস করে, রাজারামের মৃত্যু কিভাবে হলো? একজন বানিয়ে বলে, রাজারাম তার পুত্রবধূর সাথে অপকর্ম করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়লে লজ্জায় সুইসাইড করে। হরিভাই বুঝতে পারে এটা সাজানো কথা, তাই জানায়, মহিলাদের নিয়ে এরকম মিথ্যা কথা রটাবে না। তারপর একাই পারসুল গ্রামে যেতে চায়। পারসুল গ্রামে গিয়ে রাজারামের মৃত্যুর কষ্ট থেকে জানকীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেয়। জানকী সেই চেক ছিঁড়ে ফেলে বলে, আমি আমার জমি এবং হাজবেন্ডকে নিয়ে ব্যবসা করতে আসিনি। বৌমা তখন বলে, এতই যদি সহমর্মিতা দেখাতে মন চায় তাহলে টাকা না দিয়ে আমাদের জমি দেন। হরিভাই বলে, চেক না ছিঁড়লে হয়তো এটা ভেবে দেখতাম, কিন্তু এখন দেখছি না, আজকে যা করলে এর পরিণাম খারাপ হবে। এরপর হরিভাই প্রজেক্ট থেকে চলে যেতে থাকলে এক সাংবাদিক জিজ্ঞেস করে, তাহলে আপনি জমি নিয়ে ফ্রডগিরি করাতে রাজারাম সুইসাইড করেছে? হরিভাই তখন বলে, আমি তো শুনলাম রাজারাম তার পুত্রবধূর সাথে আকাম করতে গিয়ে ধরা খেয়েছিল, তাই সুইসাইড করেছে। সাংবাদিক এবার পুত্রবধূকে জড়িয়ে রাজারামকে নিয়ে নিউজ করে। সেইটা আবার পুত্রবধূ দেখে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। আর এভাবেই জানকীর পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। জানকী এসব জানিয়ে জগদীশ্বরের হাতে একটা ছাগল দিয়ে জানায়, আমার কাছে 2টাই ছাগল ছিল, একটা জলি ওয়ানকে দিয়েছি আর একটা তোমাকে দিয়েছি, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, দেখো কি করবে। পরের দিন জগদীশ্বর হরিভাইয়ের ইন্ডাস্ট্রিতে এসে শ্রীবাস্তবকে জিজ্ঞেস করে, কেন সব ডিটেলস বললে না? শ্রীবাস্তব জানায়, যতটুকু বলেছি ততটুকু নিয়েই খুশি থাকো। তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় হরিভাই ডাক দেয় জগদীশ্বরকে, ডাক দিয়ে বলে, তোমার কাজের যে এই অ্যাটিটিউড আমার বেশি ভালো লেগেছে। তোমার পেমেন্ট ছিল 25,000 আর তুমি চাইলে কিনা 50,000। একবার ভাবলেও না যে আমি জানলে কি হবে। তোমার এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। তারপর ম্যানেজারের পোস্ট দেখিয়ে দিয়ে বলে, এখন থেকে তোমার স্থান এখানে। কিন্তু জগদীশ্বর জানায়, আমাকে কিনে নিতে চাচ্ছেন তো? আমি তো অলরেডি অন্যজনের কাছে বিক্রি, আপনারা মহিলাটার সাথে এরকম না করলেও পারতেন। এবার চেক নিয়ে হরিভাই বলে,
কত লাগবে তোমার? জগদীশ্বর জিজ্ঞেস করে, আপনার টোটাল ওর্থ কত? শ্রীবাস্তব জানায় 380 মিলিয়ন। তখন জগদীশ্বর বলে, তাহলে আমাকে 190 মিলিয়ন দিয়ে দেন। আমি ওই মহিলার সম্পত্তির অর্ধেক দিয়ে বিক্রি হয়েছি। হরিভাই এটা শুনে বলে, তুমি কিন্তু রিগ্রেট করবে। জগদীশ তখন বলে, আপনি যে ওই মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছেন সেটা কি রিগ্রেট ছিল না? এটা বলার পর কোর্টে দেখা হচ্ছে, এটা জানিয়ে চলে যায় জগদীশ্বর। জগদীশ্বর চলে যাওয়ার পর শ্রীবাস্তব বলে, আপনি জগদীশ্বরের কাছে সরি বলেন, সাথে জানান সেদিন ওইটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। হরিভাই সেদিনের অপমান মনে করে আর শ্রীবাস্তবকে বলে, ওইটা মুখ ফসকে বলা নয়, তুমি এবার এক জলিকে নয় 2 জলিকেই চোখে চোখে রাখো। আমি আমার ফার্স্ট ফেস ওপেনিং এর আগে আর কোনো ঝামেলা চাই না। জগদীশ্বর হরিভাইয়ের অফিস থেকে ফিরে স্টেশনে জানকীকে খুঁজতে থাকে। সেই সময় জলি এক জলি 2 কে দেখে বলে, তুই এখানে কি করছিস? জলি 2 জানায়, আমি সত্যিই পুরো কেসের ব্যাপারে জানতাম না। যদি জানতাম তাহলে এই কেস নিতাম না। জানকী গতকাল আমার বাড়ি এসেছিল, তিনি পুরোটা খুলে বলেছেন আমাকে। জলি এক এসব কথা বিশ্বাস করতে চায় না। জলি 2 তখন একটা ছাগলের পিকচার দেখায়। তারপরেও জলি এক ভাবে কূটনৈতিক চাল। সেই সময় তাদের মাঝে জানকী এসে বলে, ও ঠিক বলছে, আমি তার কাছে গিয়েছিলাম। জলি এক তখন জলি 2 এর কর্মকাণ্ডের জন্য তাকে ক্ষমা করতে নিষেধ করে। জানকী মা তখন বলে, তুমিও তো আগের বার আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, আমি কিন্তু ক্ষমাই করে দিয়েছিলাম। দেখো তারা কিন্তু অনেক শক্তিশালী, তাই তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমার দুজনকেই লাগবে। পরের দিন হরিভাই তার মেগা প্রজেক্টের প্রথম ফেজ ওপেনিং করতে আসে। এইটা একটা বাঙ্কাটো বুশান ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল। ওই জমিগুলো নিয়ে সে কার রেসিং এর ফিল্ড করেছে। সেই কার রেসিংই সে ওপেনিং করে। কার রেসিং চলতে থাকলে 2 জলে উঠে এসে সবাইকে ভাগিয়ে দেয়। হরিভাই এবার তাই ডাক দেয় তার বিশ্বস্ত হাইফাই লয়ার বিক্রমকে। এমনকি বিক্রমকে এয়ারপোর্টে কেস সম্পর্কে জানায়। এতে বোঝা যায় হরিভাই কতটা টেনশনে রয়েছে। বিক্রমের পর শ্রীবাস্তবকে জিজ্ঞেস করে, জাজ কে থাকছে? শ্রীবাস্তব জানায়, সুন্দরলাল ত্রিপাঠী। সেই সময় সুন্দরলালকে দেখানো হয়। সে আসে এক পুলিশের কাছে অভিযোগ নিয়ে। মূলত অভিযোগ নয়, সে পুলিশকে ভালোবাসে, তাই একের পর এক বাহানা দিয়ে দেখা করতে আসে। সাথে সামনে ভ্যালেন্টাইনের ডেট করার অফার দেয়। সেদিন কেস লড়ার জন্য জলি 2 জানকী মায়ের থেকে কেসের লিগ্যাল ডকুমেন্ট সিগনেচার নিতে থাকলে জলি এক এসে বলে, এখানে সিগনেচার নেওয়ার কি আছে? এই কেস আমার, তাই আমি লড়ব। জলি 2 বলে, ওরা স্ট্রং, তুই পারবি না। জলি এক জানাই, আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস, পারলে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আয়। তখন কোর্টে হাজির হয় বিক্রম। বিক্রমকে সব সাংবাদিক ঘিরে ধরে। বিক্রম কোনো জবাব না দিয়ে ভেতরে চলে আসে। শুরু হয় কোর্ট। বিক্রম জজের সামনে উপস্থাপন করে তার ক্লায়েন্টকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে। তা না হলে এতজনের মধ্যে কেন একজন পিটিশন করবে? এইটা পুরোটাই সাজানো। তখন জলি এক বলে, শুধু একজন কোথায়, 40 জন করেছে। বিক্রম শকড হয়ে যায়। জলি 2 এর আগের 40 জনকে নিয়ে সেখানে হাজির হয়ে সবাইকে চমকে দেয়। বিক্রম তখন 40টা পিটিশন দেখতে চায়। ভালোভাবে দেখে বলে, এই 40 জনের পিটিশনের সাথে জানকীর পিটিশনের মিল নেই। 40 জনেরটা অন্য প্রজেক্টের। এখানে যে কেস নিয়ে কথা হচ্ছে সেটার সাথে সম্পর্কিত নয়। তাছাড়া তাদের তো এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিএম এর কাছে যাওয়া উচিত। এখানে কি করতে এসেছে? জলি এক তখন রাগান্বিত হয়ে বলে, জেলা প্রশাসক হচ্ছে এক দুর্নীতিবাজ, সেও এসবের সাথে জড়িত। তার কাছে গেলে বলে কোর্টে আসতে, আবার কোর্টে আসলে তার কাছে যেতে বলা হয়। জলি এক রাগান্বিত হয়ে এসব বলে জজ থামায়। সাথে জানায়, একজন সরকারি কর্মকর্তার ব্যাপারে এসব বলার সাহস কিভাবে হলো? তারপর বলে, আপনি সব পিটিশন যাচাই বাছাই না করে এভাবে নিয়ে আসলেন কেন? জলি এক জানায়, ভুল হয়ে গিয়েছে, সামনেবার থেকে আর হবে না। জাজ তখন উল্টো জলি এককে অপমান করতে থাকে। বলে, তুমি তো পিটিশন কোর্ট ঠিক মতো লিখতেই পারো না, আবার পিটিশন করতে এসেছ। এইটা শুনে হাসে জলি 2 সহ কোর্টে সবাই। জাজ সুন্দরলাল এবারও পিটিশনকে রিজেক্ট করার কথা বললে বিক্রম আজকেই অর্ডার পাস করতে বলে। তখন সুন্দরলাল বলে, আপনার বাবা হাইকোর্টের জাজ ছিলেন, কিন্তু আমরা তো অত বড় নই, হুটহাট অর্ডার পাস করতে পারি না। 2-4 জন সিনিয়রের সাথে বসতে হবে, তারপর এই ব্যাপারে ডিসিশন নেওয়া যাবে। তাই আজকের কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করছে। সেদিনের কোর্ট শেষ হওয়ার পর সুন্দরলাল তার রুমে আসলে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, কেস ক্লোজ হওয়ার পর আপনি তো এইভাবে অর্ডার পাস না করে বসে থাকেননি, 2-1 লাইন কিছু হলেও বলে থাকেন, কিন্তু আজ কোর্ট শেষ করে দিলেন, কিছুই যে বললেন না। তার মানে কি জলিদের আরো একবার সুযোগ দিলেন? সুন্দরলাল জানায়, তারা কম শিক্ষিত হোক কিন্তু অনেস্ট পার্সন, তারা যে কেস নেয় সেখানে সঠিক কিছু দেখি, তাই তাদের একটা সুযোগ দিয়েছি সত্যটা জানার জন্য। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এটা তো পার্শিয়ালিটি করা হলো। সুন্দরলাল জানায়, আমরা সব সময় তো রুলস নিয়ে চলি, কিন্তু মাঝে মাঝে রুলসের বাইরে গিয়েও সত্যতা খুঁজতে হয়। এটাকে পার্শিয়ালিটি বলবে নাকি অন্য কিছু বলবে সেটা তুমিই জানো। ওইদিকে কোর্ট শেষ হলে জলি 1 জলি 2 এর কাছে এসে জিজ্ঞেস করে, এভাবে হাসলি কেন? জলি 2 বলে, আগেই বলেছিলাম তুই পারবি না, কেসটা আমাকে দে।
কিন্তু দিলি না। জলি এক তখন বলে, তুই ল্যান্ড অথরিটি অ্যাক্ট সম্পর্কে কি জানিস বল। এইটা নিয়ে আবারও দুজনের মধ্যে বেঁধে যায়। একসময় দুজনের মধ্যে মারামারি শুরু হয়, সেইটা আবার সবাই ভিডিও করে। তাদের এই মারামারি আবার জানকি মাও দেখে। দুই জলি মারামারি করতে করতে জানকি মাকে দেখে তাদের মারামারি অফ করে দেয়। সিন তখন নিয়ে যাওয়া হয় অ্যাডভোকেট বিক্রমের কাছে। আজকের কথাগুলোর জন্য ডিএম এ ধন্যবাদ দেয় বিক্রমকে। সেই সময় হরিভাই সেখানে এসে ডিএম কে বলে, আমার ফেজ 2 দ্রুত শুরু করতে হবে। পার্সন গ্রামের জায়গা জমিগুলোর কি হলো? ডিএম জানায়, এখন তো কোর্ট কার্যক্রম চলছে, কিছু করলে আবার নতুন ইস্যু হবে, এটা সঠিক সময় নয়। হরিভাই তখন বলে, এইটাই সঠিক সময়, কেস আমার পক্ষে। দুই লয়ার নিজেদের মধ্যে মারামারি করছে, তাই এটাই রাইট টাইম। ডিএম এবার বলে, ঠিক আছে, গ্রাম প্রধানের সাথে কথা বলবো যাতে সবাই তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়। এর মধ্যে আবার দুই জলের মারামারি টিভি নিউজে দেখানো হয়, যেটা দেখে দুইজনের বউই তাদেরকে শাসায়। জগদীশ্বরকে তার বউ পুষ্পা বলে, তোমার এভাবে কোর্টে হাসা উচিত হয়নি। অন্যদিকে সান্ধু জগদীশকে বলে, তুমি এই কেস তাকে সাথে নিয়েও তো করতে পারতে, দুজন একসাথে লড়তে। যদি এই কেসে জানকিমার কিছু হয় তাহলে তোমাকে ছেড়ে চলে যাব। একই থ্রেট পুষ্পাও দেয়। তারপর ড্রিঙ্কসের এক বোতল দিয়ে জানায়, আজকে সরি বলতে যাবে তুমি। জগদীশ্বর বোতল নিয়ে যেই বের হতে যাবে তখনই ওয়াইফের সাথে বোতল নিয়ে জগদীশ চলে আসে তার কাছে, তাও কিনা সেম বোতল। সবার মুড ভালো হয়। পরের দিন ছিল ভ্যালেন্টাইন। সবাই মিলে দামি রেস্টুরেন্টে খেতে আসে। এসে জানতে পারে কোনো টেবিলই খালি নেই। জলিটু তখন বলে, তাহলে ধাব্বাতে যাওয়া যাক। পুষ্পা তখন জানাই, এই ছিল তোমার মনে? তুমি খাওয়াবে না জন্য এই হোটেলে নিয়ে এসেছি। আমি ধাবাতে যাব না, এখানেই খাবো। কিভাবে ম্যানেজ করবে করো। সেই সময় জলিটু দেখতে পায় এক টেবিলে সুন্দরলাল পুলিশ চঞ্চলের সাথে ডেট করছে। এইটা দেখে বলে ওঠে, আমরা এখানেই খাবো। তারপর দুই জলি যায় সুন্দরলালের কাছে। সুন্দরলাল দুজনকে দেখে অবাক হয়, জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন? দুই জলি জানাই, আজকে তো ভ্যালেন্টাইন ডে, তাই ওয়াইফকে নিয়ে এসেছি। সেই সময় জলিটু সুন্দরলালকে বলে, মেয়ের সাথে আপনাকে দেখে ভালোই লাগলো। সুন্দরলাল তখন কিছুটা রেগে গিয়ে জানায়, এটা আমার মেয়ে নয়, আমি ওনার সাথে ডেট করতে এসেছি। দুই জলি এবার কৌশলে তাদের ওয়াইফকে নিয়ে আসতে চাইলে সুন্দরলাল না করে, কিন্তু চঞ্চল নিয়ে আসতে বলে। তারপর সবাই একসাথে খায়। খাওয়ার এক পর্যায়ে চঞ্চলের ঠোঁটে একটু খাবার লেগে গেলে সেটা আবার জলিটু মুছে দেয়। এইটা দেখে পুষ্পা রেগে যায়। বউকে মানাতে জলিটু বাইরে চলে যায়। দুজনকে আবার মানাতে জলি ওয়ান এবং তার ওয়াইফ উঠে যায়। কিছুক্ষণ পর ওয়েটার বিল নিয়ে আসে। বিল দেখে মাথা ঘুরে যায় সুন্দরলালের। বিল কিনা 24,000। চঞ্চল তখন বলে, দুই জলে তোমাকে ভালো ফাঁসা ফেসে দিয়ে গেল। সেই সময় বাইরে 4 জনকে হাসি ঠাট্টায় মারতে দেখা যায়, যেটা আবার সুন্দরলাল দেখে গালি দেয়। ওইদিকে একজন ডিএম এর কাছে এসে বলে, গ্রামের মানুষজন তো জায়গা জমি ছাড়তে চাচ্ছে না, তারা একজোট হয়ে যাচ্ছে। তখন একজন বলে, কোর্টের মাধ্যমে নোটিশ দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হবে। ডিএম বলে, যদি না যেতে চায়? পুলিশ জানায়, যদি না যেতে চায় তাহলে তো পুলিশ আছেই। পরের দিন বাড়িঘর ছাড়ার নোটিশ চলে আসলে সেটা নিয়ে গ্রামে আসে দুই জলি। জলি ওয়ান গ্রামের সবাইকে একত্রিত করে জানায়, কোর্ট থেকে নির্দেশ এসেছে, আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে। তবে চিন্তার কারণ নেই, আমরাও কোর্টে লড়ছি। সেই ডিএম অনেকগুলো পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। পুলিশ দেখে জলি 2 বলে, পুলিশ আসছে, আসুক, তাদের উপর চড়াও হওয়া যাবে না। তাদের উপর চড়াও হলে তারা গুলি করবে, তাই ফোন বের করে তাদের দিকে ধরে ভিডিও করুন। সেই সময় গ্রামের উঁচু জায়গা থেকে একজন স্নাইপার তাক করে দুই জলির দিকে। সে একজনের কাছ থেকে পারমিশন নিয়ে দুই জলির একজনকেও গুলি না করে ডিএম এর উপর গুলি করে। এতে গ্রামবাসীর উপর পুলিশ লাঠি চার্জ শুরু করে। অন্যদিকে জলি 2 দেখতে পায় সেই গুলি করা গুন্ডাকে, তাই তার পিছু নেয়। গুন্ডা একসময় এক গাড়িতে ওঠে, তাই জলি 2 ধরতে পারে না। আবার গুন্ডাকেও একজন গাড়ি থেকে গুলি করে কেউ মেরে ফেলে, সেটা জলি 2 শুধু চেয়ে চেয়ে দেখে। এরপর গ্রামের সবার কাছে আসলে দেখতে পায় অনেকে মৃত, আবার অনেকে আহত হয়ে কাতরাচ্ছে। এমনকি জলি 1ও আহত। জলি 2 তাই জলি 1কে হাসপাতালে নিয়ে আসে, যেখানে জলি 2 অনেককে আহত অবস্থায় দেখে জানকির মার কাছে গিয়ে কান্না করতে থাকলে জানকি মা সান্ত্বনা দেয়। একদিন পর দিল্লি জেলার দায়রা কোর্টে জাস্টিস সুন্দরলাল ক্যামেরা সেট করতে থাকলে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসে জিজ্ঞেস করে, এসব কেন? সুন্দরলাল জানায়, আজকে তো জানকি কেস, তাই ইন্টারনেটে থাকবো, আমারও তো ভাইরাল হতে ইচ্ছে করে। সুন্দরলাল এরপর চঞ্চলকে ফোন করে জানায়, আজ আমি অনলাইনে থাকবো, কোর্ট চলাকালীন আমি যতবার হাসবো ততবার মনে করবে তোমার জন্যই। এরপরে জলি 2 মোটরসাইকেলে করে জানকি মাকে নিয়ে আসে। পেছনে হরিভাই আসে মার্সিডিজ নিয়ে। তখন হরিভাই আর জানকির মাঝে আবারও দেখা হয়। এর মধ্যে কোর্ট শুরু হলে সুন্দরলাল আগে হাসে। এতে লাইভ দেখা চঞ্চল বুঝতে পারে এই হাসিটা তার জন্য। তারপর বিক্রম কথা বলা শুরু করলে সুন্দরলাল থামিয়ে হরিভাইয়ের সাথে হাই হ্যালো করে, এত সম্মানীয় মানুষ আসছে বলে কথা। এরপর বিক্রম বলে, যদিও কেসের ফলাফলের দিন আজ, কিন্তু পরশু পার্সল গ্রামে এরকম ঘটনা ঘটার পরেও আজ কোর্ট চালানোর জন্য ধন্যবাদ জানাই। সুন্দরলাল বলে, 9 জন মারা গিয়েছে, অনেকে আহত, কোর্ট তো সচল রাখতেই হতো।
বিক্রম তখন কোর্টে বলে, বিকনার এলাকা নিয়ে দীর্ঘদিন ইকোনমিস্ট দেশাই গবেষণা করে আসছে। তিনি এরপর এক বই লিখেছেন। সেই বই জলি 2ও দেখে। বিক্রম এরপর জানায় সেই ইকোনমিস্ট দেশাইকে কোর্টে ডাকতে চায়। সুন্দরলাল অনুমতি দেয়। ইকোনমিস্ট জানায় বিকনার এলাকার কৃষকেরা অতটা স্ট্রং নয়, তাই তারা যে ফসল উৎপাদন করে সেটা জমি এবং ফসলের জন্য লস। এমনকি তারা লস খেয়ে সুইসাইড পর্যন্ত করছে। তার চেয়ে জায়গা জমি বিক্রি করে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করত তাহলে বেশি লাভবান হতো। ইকোনমিস্টের বলা শেষ হলে বিক্রম কোর্টে একটা নিউজ রিপোর্ট উপস্থাপন করে, যেটা বিকাটো বুসান প্রজেক্টের কার রেসিং নিয়ে। যেখানে বিক্রম উল্লেখ করে, যেখানে বুলেট ট্রেনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ, সেখানে একই নিউজে উটের ছবি দেখিয়ে বিক্রম বলে, এই কার রেসিং ফিল্ডে উটের মতোই দেশ পিছিয়ে যাচ্ছে। একটা দেশকে উন্নত করতে স্যাক্রিফাইস তো করতে হবে। তাছাড়া আগে কৃষক 75 টাকা মনে শস্য বিক্রি করত, যেটা এখন 1522 টাকা। কৃষকদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে। তাছাড়া একটা দেশের উন্নয়ন হয় নতুন কোনো চিন্তা ভাবনার মাধ্যমে। আমরা কিনা শপিং করতে দুবাই যাই, কিন্তু দুবাইয়ের মতো শপিং সেন্টার আমাদের দেশেই করা যায়। আবার লাস ভেগাসের ক্যাসিনো আমাদের দেশেও করা যায়, কিন্তু সেইটা হয় না, কারণ আমাদের দেশের মানুষজনই দেশকে উন্নত করতে চায় না। হরিভাই তার বিকাটো বোসান প্রজেক্টে 1500 কোটি টাকা নিজের কষ্টের টাকা ইনভেস্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বড় বড় দেশের সাথে টক্কর দিতে যাচ্ছে, সেখানেও কিনা বাধা, আবার ফাঁসানোও হচ্ছে মিথ্যা কেসে। বিক্রম কোর্টে আরো উল্লেখ করে, এই দেশের কৃষকরাও বড় লোক, তারাও মার্সিডিজে করে ঘুরতে পারবে, কিন্তু তাদের ঘুরতে দেবে না এই দেশের এনজিও সংস্থাগুলো, কারণ তাদেরও তো বেঁচে থাকতে হবে। তাই দেশের উন্নয়ন করার জন্য মেগা মেগা প্রজেক্টের যেমন দরকার আছে, তেমনই জমি স্যাক্রিফাইসও করতে হবে। বিক্রমের এসব কথাতে কোর্টে সবাই হাততালি দিয়ে ওঠে। সুন্দরলালের পর জলি 2কে তার বক্তব্য পেশ করতে বললে জলি 2 প্রথমে ইকোনমিস্ট দেশাইকে কাঠ গড়ায় ডাকে। তারপর জলি 2 দেশাইকে জিজ্ঞেস করে, আপনি তাহলে অনেক জায়গাতে ল্যান্ড নিয়ে গবেষণা করেছেন। তারপর বিকানার গবেষণার বই দেখিয়ে দিয়ে বলে, এরকম বই তাহলে অনেক আছে। দেশা জানায়, হ্যাঁ। এমনকি সে বলে, একটা রুম ভর্তি শুধু এসব গবেষণার বই। রুমের কথা আসায় জলি 2 বলে, রুম নিয়ে তো আপনার চিন্তা নেই, রুম তো হরিভাই দেয়। দেশাই এবার জিজ্ঞেস করে, কি বলতে চাচ্ছেন? জলি 2 কোর্টে উপস্থাপন করে, দেশাই শুধু হরিভাইয়ের প্রজেক্ট এলাকা নিয়েই গবেষণা করে, যেভাবেই হোক প্রজেক্টগুলো সম্পূর্ণ করে। এইটা বলার পর জলি 2 বিকার গবেষণা বই দেখিয়ে দিয়ে বলে, এখানে আসলে কোনো গবেষণা নেই, এখানে আছে পুরো বিকার এলাকার প্রত্যেকটা মানুষের ডিটেলস, কে কোন সমস্যায় রয়েছে, কার কত জমি রয়েছে, সব এখানে উল্লেখ করা আছে। এমনকি এই বই থেকে ল্যান্ড মাফিয়া ভার্দাচ জমিগুলো ছিনিয়ে নেয়, তার থেকেই আবার জমিগুলো কিনে নেয় হরিভাই। তেমনই একজন জমি সংক্রান্ত কেসে ফেসে যাচ্ছে আমার ক্লায়েন্ট জানকি। এরকম যে অনেক এলাকায় হয়েছে সেইটাও কোর্টে পেশ করে জলি 2। উদাহরণ হিসেবে ঝাড়খণ্ডের একটা বিষয় উল্লেখ করে। ঝাড়খণ্ডের মানুষদের জঙ্গল থেকে উচ্ছেদ করা হয় বিপদের কথা বলে, তারপর হরিভাই সেখানে মেগা প্রজেক্ট নির্মাণ করে। জলি 2 এরকম আরো বেশ কিছু উদাহরণ দেয়। তারপর বলে, এসবের জন্য এই ইকোনমিস্ট দেশাই হরিভাইয়ের থেকে 26 কোটি টাকা নিয়েছে। তাই এটা বলাই যায় যে মিস্টার দেশাই কোনো ইকোনমিস্ট নয়, সে হচ্ছে হরিভাইয়ের এজেন্ট। এজেন্ট বলাতে অবজেকশন দেয় বিক্রম। জলি 2 তখন এজেন্ট থেকে দেশাইকে হরিভাইয়ের দালাল হিসেবে উল্লেখ করলে সেইটারও অবজেকশন জানায় বিক্রম। তাই জলি 2 এবার পিম্প বলে। এতেও বিক্রম অবজেকশন জানালে জলি 2 রেগে গিয়ে বলে, কই আপনি কথা বলার সময় তো আমি একটাও শব্দ করিনি, এখন আবার আপনি শব্দ করছেন কেন? জলি 2 এবার কোর্টে নিয়ে আসে কৃষকের আগের ফসলের মূল্য এবং বর্তমান মূল্য নিয়ে। সেইটা তুলনা দেয় আবার এক সরকারি কর্মচারীর সাথে। বলে, আগের কৃষক এবং সরকারি কর্মচারী মূল্য এবং বর্তমান সময়ের দেখুন। তখন কৃষকের ফসলের মূল্য 1526 এবং সরকারি কর্মচারীর 22,000 বেতনের পার্থক্য নিয়ে আসে। কৃষকের চেয়ে কিনা 20 গুণ বেড়েছে সরকারি কর্মচারীর বেতন। এই প্রসঙ্গ শেষ হওয়ার পর জলি 2 বিক্রমের বলা হরিভাই যে কষ্টের 1500 কোটি টাকা ইনভেস্ট করেছে সেইটা নিয়ে আসে। জলি 2 জানায়, এগুলো আসলে হরিভাইয়ের টাকা নয়। হরিভাই সবগুলো প্রজেক্ট বিভিন্ন সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে প্রজেক্টগুলো চালায়। এই বিকাটো বোসান প্রজেক্টে কোন ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে সেইটাও কোর্টে পেশ করে জলি 2। সাথে জানায়, এই টাকাগুলো হরিভাইয়ের নয়, এই টাকাগুলো জনগণের। আরো বলে, জমি নিয়ে একটুতেই আমাদের ঝামেলা পোহাতে হয়, কিন্তু ব্যাংকের কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটার কোনো খোঁজ নেই। আবার বিক্রমদের মতো লয়ারদের এসব ব্যাপার বিদেশে গিয়ে হ্যান্ডেল করতে হয়। এসবের পর জলি 2 বলে, প্রতিটি কৃষক হরিভাইকে জমি দেবে, বিনিময়ে হরিভাই তার প্রজেক্টের শেয়ার কৃষকদের দেবে। বলেন রাজি আছেন কিনা? রাজি হবে না, কারণ আসলে সে তো কৃষকদের ভালো কখনো চায়নি। সে শুধু নিজের স্বার্থ দেখেছে, কিভাবে বিদেশি ইনভেস্টরদের সাথে হাত মিলিয়ে টাকার পাহাড় বানানো যায়, সেইটাই তার মূল উদ্দেশ্য। আরও উল্লেখ করে, তার পার্সুল গ্রাম না নিলেও চলবে, কিন্তু পার্সুল গ্রামে গিয়ে জানকি মায়ের থেকে অপমানিত হয়েছিল, সেটা তার ইগোতে লেগেছে, এজন্যই সে এসব করছে। জলি 2 এসব কথা বলতে থাকলে তার অ্যাসিস্ট্যান্ট মোবাইলে কিছু একটা দেখালে জলি 2 কোর্টে বলে, আমার এই কেসে একজন আই উইটনেস আছে। এবার বিক্রম বিরোধিতা করে, যেখানে সবকিছু শেষ পর্যায়ে সেখানে আবার আই উইটনেস কেন? ভার্ডিক্ট লিখতে বলে, কিন্তু সুন্দরলাল আই উইটনেস নিয়ে আসার অনুমতি দেয়। জলি 2 তখন বলে,
তারা রাস্তায় আছে, 10 মিনিট সময় লাগবে। এবার আর সুন্দরলাল রাজি হয় না, সে ভার্ডিক্ট লেখা শুরু করতে বলে। তখন জলি হাত জোর করে সময় চায়, সাথে ওয়াশরুমে যাওয়ার জন্য অনুমতি চায়। সুন্দরলাল সেটার অনুমতি দিলে খেপে যায় হরিরাম। সে বলে, কোর্টকে কিনা এখন টয়লেট বানানো হয়েছে? সুন্দরলালকেও গালি দেয়। সুন্দরলাল প্রথমে ধৈর্যের সাথে হ্যান্ডেল করলেও হরিভাই না থামলে সুন্দরলাল রেগে যায়, বলে, আমি আপনার ফ্যান কিন্তু চাকর নই। হরিভাই বলে, আপনি আমার চাকর হবারও যোগ্য নন। এবার সুন্দরলাল প্রচন্ড রেগে যায়। হরিলালকে জেলে ঢোকানোর ভয় দেখায়, সাথে 10 মিনিটের ব্রেকের ঘোষণাও করে। জলি 2 এর প্ল্যান সফল হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্সে করে কোর্টে আহত ডিএম কে নিয়ে আসা হয়। সেই অ্যাম্বুলেন্সে করে জলি 1ও আসে। কোর্ট আবার শুরু হলে জলি 2 ডিএম এর কাছে এসে জিজ্ঞেস করে, জাল ডকুমেন্ট বানিয়ে ভারদাজ কি জমি নিজের করে নিয়েছে? ডিএম জানায় হ্যাঁ। এরপর জিজ্ঞেস করে, গ্রামবাসী কি বাধা দিয়েছিল? ডিএম জানায় না, সাথে বলে, আমার শরীর থেকে যে বুলেট বের করা হয়েছে আর বুলেটটা যে আর্মস থেকে বের করা হয়েছে সেটার লাইসেন্স হচ্ছে স্থানীয় এমএলএ এর। এবার জলি 2 শেষ প্রশ্ন করে ডিএম কে। প্রশ্নটা হচ্ছে, সে হরিভাইয়ের থেকে ঘুষ নিয়েছিল কিনা? ডিএম জানায় হ্যাঁ। এই উত্তরের সাথে সাথে জলি 2 জানায়, আমার বক্তব্য এখানেই শেষ। সুন্দরলাল ক্রস করবে কিনা জিজ্ঞেস করলে বিক্রম জানায় না। এজন্য সুন্দরলাল ধন্যবাদ দেয়। এরপর ফাইনাল কনক্লুড বলতে বলে জলি 2 কে, কিন্তু জলি 2 জানায়, এটা আমি বলবো না, সিনিয়র উকিল ত্যাগী বলবে, অর্থাৎ জলি 1 এর কথা বলে। এটা উল্লেখ করে জলি 2 তার ব্লেজার জলি 1 এর গায়ে জড়িয়ে দেয়। জলি 1 শুরু করে বিক্রমের কথাগুলো দিয়ে, জানায়, আমি আসতে আসতে সব শুনেছি। আমাদের দেশ আসলেই বুলেট ট্রেনের মতো এগিয়ে যাওয়া উচিত। তাই তো এই দিল্লিতে ইন্টারন্যাশনাল ইকোনমি জোন তৈরি করার কথা চলছে, কিন্তু এক পাশের কিছু বাড়ি কিনতে না পারায় কাজটা এগোচ্ছে না। এটা বলার পর জলি 1 জানায়, আমি 3টা বাড়ির ছবি নিয়ে এসেছি। সেই 3টা বাড়ি বিক্রি করলে সেই ইকোনমি জোনটা তৈরি হবে। এতে দেশটারও বিকাশ ঘটবে। প্রথম বাড়ি হিসেবে কোর্টে জলি 1 ছবি দেখায় হরিভাইয়ের এক বাড়ি, যেটা ওই জোনেই পড়েছে। জলি 1 হরিভাইয়ের কাছে নিজের বাড়ির ছবি নিয়ে গিয়ে বলে, আপনিও তো দেশের বিকাশ চান, আপনার তো অনেক বাড়ি আছে, এই বাড়িটা তাহলে দিয়ে দেন। হরিভাই তখন বাড়ির ছবিটাই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। জলি 1 তখন কোর্টে উল্লেখ করে, হরিভাই দেশের উন্নয়নের জন্য নিজের জায়গা দিলেন না। এরপর দ্বিতীয় বাড়ির ছবি বের করে। বাড়িটা হচ্ছে অ্যাডভোকেট বিক্রমের, সেও বাড়ি দিতে চায় না, আবার লেকচার ঠিকই ঝেড়েছিল। এইটাই উল্লেখ করে জলি 1। এরপর সর্বশেষ বাড়িটা উপস্থাপন করলে সুন্দরলাল দেখে এটা তার বাড়ি। জলি 1 জানায়, আপনার এই বাড়ির জন্য ওই ইকোনমি জোন হচ্ছে না, আপনি বাড়ির জায়গা দিয়ে দেন, আমি 2 গুণ বেশি টাকা দেব। সুন্দরলাল জানায়, আমি বাড়ি দেব না। জলি 1 3 গুণ দিতে চাইলে সেটাতেও না করে সুন্দরলাল। তাই এবার জলি 1 জিজ্ঞেস করে, কেন দেবেন না? সুন্দরলাল জানায়, আমার বাড়ি, আমার ইচ্ছা, আমি দেব না। এবার পয়েন্ট তুলে ধরে জলি 1, জানায় জানকিমার কেসটাও একই রকমই। তার বাড়ি, তার জায়গা সে তার ইচ্ছে থেকে দিতে চায়নি, কিন্তু তাকে কত ভুগতে হলো। জলি 1 কোর্টে এটা বললে জানকিমা কান্না করে ওঠে। তার কান্নায় পুরো কোর্ট ভারী হয়ে ওঠে। সুন্দরলাল ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেয়। সেখানে উল্লেখ করে, বিকাটু বুসান বাতিল ঘোষণা করা হলো। যার যার জায়গা সেগুলো সবাই ফিরে পাবে। রাজারাম সোলাঙ্কির মৃত্যুর কেস ইনভেস্টিগেশন করা হবে। এই কেসে যারা জড়িত থাকবে প্রত্যেকের কঠিন শাস্তি হবে। এই রেজাল্ট হওয়ার পরপরই জানকিমা গ্রামে এসে পোস্টার ছিঁড়ে ফেলে। 2 জলি গ্রামে আসলে সবাই আদরের সাথে বরণ করে তাদের। 2 জলিও তখন কৃষকদের নিয়ে স্লোগান দেওয়া শুরু করে। আর এখানেই শেষ হয় জলি LLB 3 মুভিটি। মুভির প্লট বেশ ভালো। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আমাদের দেশের এরকম জমি হাতিয়ে নিয়ে মেগা প্রজেক্টগুলো নির্মাণ করেছে, কেউ কিছু বলতেও পারে না। যাই হোক, মুভি জুড়ে 2 জলি থাকলেও এবার সুন্দরলাল ত্রিপাঠীকে প্রেসারে পড়তে হয়নি। যত প্রেসার সব পড়েছে হরিভাই খৈতানের ওপর। তো কেমন লাগলো জলি LLB 3 এর এক্সপ্লেনেশন তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।